হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে তোমরা রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে দেখছো যে আরআরবি এনটিপিসিকে সামনে রেখে বিভিন্ন সাবজেক্টে তোমাদের জন্য এমসিকিউ কোশ্চেন্স আনা হচ্ছে, যাতে তোমরা এক্সামে ভালো ফল করতে পারো। সেই রকম তোমাদের ফিজিক্সেরও একটা সেশন শুরু হয়েছে, যেখানে সুপার 100 মানে 100টা কোশ্চেন্স তোমাদের সামনে আমি নিয়ে এসছি, যার মধ্যে অলরেডি 3টে সেটে 75 কোশ্চেন্স অলরেডি আলোচনা হয়ে গেছে, আর 25 কোশ্চেন্স বাকি আছে, যেটা আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমি তোমাদের রায়হান স্যার। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক, ঠিক আছে? আজকের প্রথম কোশ্চেন্স, হোয়াট অফ দ্য ফলোয়িং থার্মোমিটার ক্যান বি মেজার্ড উইদাউট টাচিং দ্য অবজেক্ট? মানে অবজেক্টকে টাচ না করেই টেম্পারেচার মেজারমেন্ট করে, সেটা কোন থার্মোমিটার? দেখো, সেটা হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। দেখবে করোনার সময়, যখন করোনা মহামারী চলছিল, তখন একটা থার্মোমিটার দিয়ে বডি টাচ না করে টেম্পারেচার মেজারমেন্ট করছিল, সেটা হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। এখানে একটা কথা বলে রাখি, হিউম্যান বডি একটা রেডিয়েশান করে, সেই রেডিয়েশানটা হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশান। ইনফ্রারেড রেডিয়েশান আর কোথায় কোথায় হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন পরীক্ষাতে আসে। দেখবে টিভির রিমোট থেকে যে লাইটটা নির্গত হয়, সেটা হচ্ছে একটা ইনফ্রারেড রেডিয়েশান। যে কোনো বডি যখন সেটা হিট হয়ে যায়, তখন সেই একটা হিটেড বডি থেকে যে রেডিয়েশানটা নির্গত হয়, সেটাও কিন্তু একটা ইনফ্রারেড রেডিয়েশান, ঠিক আছে? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। দেখো, এখানে থার্মোমিটার সম্পর্কে কয়েকটা কথা বলে দিই। ফাদার অফ থার্মোমিটার যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে গ্যাব্রিয়েল ফারেনহাইটকে ফাদার অফ থার্মোমিটার বলা হয়ে থাকে। ওয়াটার থার্মোমিটার কে ইনভেন্ট করে? এটা অনেক সময় পরীক্ষাতে আসে। ওয়াটার থার্মোমিটার কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে গ্যালিলিও। ওয়াটার থার্মোমিটার আবিষ্কার করেন হচ্ছে গ্যালিলিও। আমরা অনেক সময় দেখেছি পারদ থার্মোমিটার এবং অ্যালকোহল থার্মোমিটার। দেখো, পারদের ফ্রিজিং পয়েন্ট -39 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পারদের বয়লিং পয়েন্ট হচ্ছে 357 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যদি আমরা পারদ থার্মোমিটার ইউজ করি, তাহলে সেই থার্মোমিটারের টেম্পারেচার যে মেজারমেন্টের যে রেঞ্জ, সেটা হচ্ছে -39 টু 357। তাহলে হাই টেম্পারেচার, মোটামুটি 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ওই রকম হাই টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য আমরা সবসময় ইউজ করি পারদ থার্মোমিটার। এবং অনেক হাই টেম্পারেচার মেজারিং একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেটাকে বলা হয় পাইরোমিটার। তাহলে পাইরোমিটার দিয়ে আমরা অনেক হাই টেম্পারেচার মেজারমেন্ট করি, ওটা একটা ইনস্ট্রুমেন্ট। এবং যে থার্মোমিটার দিয়ে যদি আমরা মোটামুটি হাই একটা টেম্পারেচার মেজারমেন্ট করতে চাই, তাহলে আমরা সেখানে পারদ থার্মোমিটার ব্যবহার করি। এবার যদি আমরা অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করি, অ্যালকোহলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে -113 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর বয়লিং পয়েন্ট হচ্ছে 78 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো, যদি আমরা লো টেম্পারেচার মেজারমেন্ট করতে যাই, তাহলে আমাকে অ্যালকোহল থার্মোমিটার নিতে হবে। তার কারণ অ্যালকোহল থার্মোমিটার -130 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার মেজারমেন্ট করতে পারে। এবার লো টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেটাকে বলা হয় ক্রায়োমিটার। এবং লো টেম্পারেচার সায়েন্স, যেখানে লো টেম্পারেচার সম্পর্কে বিভিন্ন রিসার্চ করা হয়, লো টেম্পারেচার সায়েন্সকে বলা হয় ক্রায়োজেনিক্স। এটা অনেক সময় পরীক্ষাতে আসে, তো তোমরা এটা খাতায় নোটস করবে, ঠিক আছে? চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটার আনসার হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নো ইউনিট? তাহলে নিচের কোনটি ইউনিটলেস একটা কোয়ান্টিটি? দেখো, এখানে ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি, ডিসপ্লেসমেন্ট এবং প্রেশার। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে রিলেটিভ ডেনসিটি। ডেনসিটি মানে কি? ডেনসিটি মাস বাই ভলিউম। মাসকে আমরা ডিনোট করি এম দ্বারা এবং ভলিউমকে আমরা ডিনোট করি ভি দ্বারা। তাহলে এটা হয়ে গেল ডেনসিটি। তাহলে ডেনসিটির ইউনিট কী হবে?
মাস হচ্ছে কেজি, ভলিউম হচ্ছে মিটার কিউব, এটা হচ্ছে এসআই ইউনিট। এবং সিজিএস ইউনিট যদি করি তাহলে এটা হবে গ্রাম আর সেমি কিউব, তাহলে এটা হয়ে গেল সিজিএস ইউনিট। ঠিক আছে। রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটিটা কী জিনিস? রিলেটিভ ডেন্সিটি হচ্ছে কোনো একটা অবজেক্টের ডেন্সিটি বাই ডেন্সিটি অফ ওয়াটার 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জলের ঘনত্ব। তাহলে দেখো উপরেও ডেন্সিটি নিচেও ডেন্সিটি, দুটো সমজাতীয় রাশির অনুপাত বা রেশিও। তাহলে রিলেটিভ ডেন্সিটি হচ্ছে একটা ইউনিট অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ইউনিট অ্যান্ড ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি। তাহলে এইরকম আরও অনেক কোয়ান্টিটি রয়েছে, তাহলে সেইগুলো হচ্ছে স্ট্রেন, রিলেটিভ ডেন্সিটি বললাম, ম্যাক নাম্বার, সাউন্ডে রয়েছে ম্যাক নাম্বার, লাইটে রয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশান, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশান। তাহলে এগুলো সবই হচ্ছে ইউনিট এবং ডাইমেনশনলেস কোয়ান্টিটি, যার মধ্যে স্ট্রেনটা পরীক্ষাতে খুব আসে, এটা মাথায় রাখবো। স্ট্রেন, রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটির আরেকটা নাম হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে হয়ে গেল, এটার কারেক্ট আনসার হচ্ছে রিলেটিভ ডেন্সিটি। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কোনো এক ব্যক্তি একটা রাস্তা ভ্রমণ করে এই রকম পজিশানে আসলো, তাহলে সে অ্যাকচুয়াল যে রাস্তাটা সে ভ্রমণ করলো সেটাই হচ্ছে তার ডিস্ট্যান্স, এটা হচ্ছে তার ডিস্ট্যান্স। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট রাস্তা, ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট রাস্তাটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। ডিস্ট্যান্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর ডিসপ্লেসমেন্ট দেখো একটা নির্দিষ্ট ডিরেকশন রয়েছে, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। যখন কোনো একটা ব্যক্তি স্ট্রেট লাইনে ভ্রমণ করবে তখন তার ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্ট সমান হবে, আর এই ক্ষেত্রে দেখো ডিস্ট্যান্স ইজ গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্ট্যান্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন আমরা বলতে পারি ডিস্ট্যান্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে। আর প্রেশার, প্রেশারটা কী জিনিস? প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া। ঠিক আছে। তাহলে প্রেশারের ইউনিট কি? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, বা এটা আরেকটা ভালো নাম হচ্ছে পাস্কেল। ঠিক আছে। তাহলে দেখো এখানে ইউনিটলেস কোয়ান্টিটি একটাই পেলাম, রিলেটিভ ডেন্সিটি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি। তার মানে এর নিম্নলিখিতর মধ্যে কোনটা স্কেলার কোয়ান্টিটি সেটা জানতে চাইছে। এখানে অপশানে রয়েছে ইম্পালস, ফোর্স, ওয়েট এবং ইলেকট্রিক কারেন্ট। তাহলে কারেক্ট আনসার হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। দেখো ইলেকট্রিক কারেন্টের ইলেকট্রিক কারেন্ট এটা ইকুয়ালস টু চার্জ বাই টাইম। এর ইউনিট কি? তাহলে চার্জের ইউনিট কি? কুলম্ব বাই সেকেন্ড, এবং এর আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে বলা হয় অ্যাম্পিয়ার। তাহলে ইলেকট্রিক কারেন্টের দেখো একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, আবার ডিরেকশনও রয়েছে। আমরা জানি যেদিকে ইলেকট্রন ফ্লো করে তার অপোজিট দিকে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে, তাই না? তাহলে ইলেকট্রিক কারেন্টের ডিরেকশনও রয়েছে এবং মানও রয়েছে, তাই না? তাহলে ইলেকট্রিক কারেন্টকে ভেক্টর কোয়ান্টিটি আমরা বলতে পারি, কিন্তু বলি না। কারণ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য আরেকটা কন্ডিশন ফুলফিল করতে হয়, সেটা ভেক্টর অ্যালজেব্রা, মানে ভেক্টর অ্যাডিশান এবং ভেক্টর সাবস্ট্রাকশন, সেটা ফলো করতে হয়। সেটা ইলেকট্রিক কারেন্ট ফলো করে না, সেই কারণে ইলেকট্রিক কারেন্টকে বলা হয় একটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু কারেন্ট ডেন্সিটি যদি বলে, কারেন্ট ডেন্সিটিকে আমরা লিখি যে দ্বারা, সেটা হচ্ছে কারেন্ট বাই এরিয়া। এই কারেন্ট ডেন্সিটি কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। কারেন্ট ডেন্সিটি ইউনিট কী হবে? কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে কারেন্ট ডেন্সিটির ইউনিট হয়ে গেল অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এই কারেন্ট ডেন্সিটিটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখো ইম্পালস, ফোর্স, ওয়েট, ফোর্স এবং ওয়েট এদের ডাইমেনশান সেম, mL/t-2। ইম্পালসের ডাইমেনশান মোমেন্টামের ভরবেগের ডাইমেনশানের সঙ্গে সমান। তাহলে ইম্পালসের ডাইমেনশান কী হবে? ভর আর বেগ, L/t-1। তাহলে ইম্পালস এবং ভরবেগ বা মোমেন্টাম মনে রাখবে, ইম্পালস এবং মোমেন্টামের ডাইমেনশান এবং ইউনিটটা কিন্তু সেম। ঠিক আছে। তাহলে এখানে কারেক্ট আনসার হলো ইলেকট্রিক কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট বলছে এ বল ওয়েট 0.1 kg ইজ ড্রপড ফ্রম এ স্টেশনারি পজিশন হোয়েন it falls from a distance 2 meter, then what will be the work done by the force of gravity?
কোনো একটা বস্তু যেদিকে ফোর্স অ্যাপ্লাই হয় বস্তুর সরণ বা ডিসপ্লেসমেন্ট যদি সেই দিকেই ঘটে তখন সেই ফোর্স দ্বারা ওয়ার্ক ডান পজিটিভ, এবং যেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বস্তুর ডিসপ্লেসমেন্ট যদি বিপরীত দিকে ঘটে তাহলে সেটা সেই ফোর্স দ্বারা ওয়ার্ক ডান তখন নেগেটিভ। কোনো একটা বস্তুকে যদি আমরা ফেলে দিই তাহলে বস্তুটা নিচের দিকে পড়ছে এবং গ্র্যাভিটি ফোর্সও কোন দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে, তাহলে গ্র্যাভিটি ফোর্স দ্বারা ওয়ার্ক ডান কী হবে? পজিটিভ। তার মানে এই দুটো আনসার প্রথমেই আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে এ এবং ডি এর মধ্যে যে কোনো একটা আনসার হবে। এবার দেখি, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, মানে এখানে আমি লিখতে পারি এম ইন্টু জি ইন্টু এইচ, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির ফর্মুলা। তাহলে দেখো এম হচ্ছে কত? 0.1, জি এর ভ্যালু হচ্ছে 10, আর হাইট হচ্ছে 2 মিটার। তাহলে আমি লিখতে পারি ওয়ার্ক হচ্ছে 2 জুলস। তাহলে দেখো এখানে যদি জি এর মানটা 9.8 নিতাম তাহলে দেখো আনসার আসতো এটা, তাহলে এটা কারেক্ট আনসার হচ্ছে 1.96 জুল। এখানে জি এর ভ্যালুটা 10 নিয়েছি তাই 2 এসছে, যদি 9.8 নেওয়া হতো তাহলে এটা আনসার আসতো 1.96 জুল। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। If the kinetic energy of an object become 25 times that of its initial value, then the new linear momentum will be. তাহলে এখানে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সঙ্গে মোমেন্টামের কি রিলেশনশিপ সেটা চেয়েছে। আমরা জানি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কিসের জন্য হয়? কোনো একটা বস্তুর মোশনের জন্য যে এনার্জিটা পজেস করে সেটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি, এবং কোনো একটা বস্তু তার পজিশন এবং হাইটের জন্য যে এনার্জিটা পজেস করে সেটা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো কাইনেটিক এনার্জিটাকে কে দ্বারা লিখছি? এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এটা যদি মোমেন্টামের ফর্মে লিখি তাহলে দেখো উপরে এম দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m, এবং এম ভি এটাই হচ্ছে মোমেন্টাম, ভরবেগ। ভর এবং বেগের গুণফল করলে আমরা পেয়ে যাই ভরবেগ বা মোমেন্টাম। তাহলে এটা হয়ে গেল পি স্কোয়ার বাই 2m। তাহলে কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম পি স্কোয়ার বাই 2m। তাহলে দেখো এই যে পি ইকুয়ালস টু আমরা লিখতে পারি √2m ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে পি এর সঙ্গে কাইনেটিক এনার্জির রিলেশন কি? √k। ঠিক আছে, তাহলে দেখো কাইনেটিক এনার্জিটা কত হয়েছে? 25 টাইমস হয়ে গেছে। তাহলে দেখো কাইনেটিক এনার্জিটা যদি 25 টাইমস হয়ে যায় তাহলে এখান থেকে লিখি, তাহলে দেখো নতুন যে মোমেন্টাম সেটা কত গুণ হবে? √25 টাইমস গুণ, তাহলে এটা কত গুণ হয়ে গেল? 5 গুণ। তাহলে মোমেন্টামটা আগে যা ছিল এখন সেটা √5 মানে 5 গুণ বেড়ে গেল, তাহলে 5 টাইমস অফ ইটস ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, আর পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা সেটা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। কোনো একটা বস্তু যদি হাইট যত উপরের দিকে উঠবে, তাহলে একটা বস্তুকে আমরা উপরের দিকে থ্রো করলাম তাহলে দেখবে হাইয়েস্ট পয়েন্টে গিয়ে বস্তুর ভেলোসিটিটা হয়ে যায় 0। যত আমরা বস্তুটাকে উপরের দিকে থ্রো করব বস্তুর ভেলোসিটিটা আস্তে 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 কমতে থাকবে, আর ভেলোসিটি যদি কমতে থাকে তাহলে তার কাইনেটিক এনার্জিটাও কমতে থাকবে, কিন্তু হাইট বাড়ার সঙ্গে সঙ্গে তার পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে থ্রো করি তাহলে তার কাইনেটিক এনার্জিটা ধীরে ধীরে কমে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা ধীরে ধীরে বাড়ে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির যোগফলটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। Why does fielder turns his arm backward while catching a fast approaching cricket ball? যখন কোনো একটা ক্রিকেটার যখন কোনো একটা ক্যাচ ধরে তখন ক্যাচ ধরার পর হাতটাকে একটু পিছনের দিকে টেনে নেয়, তাই না? তাহলে এটা কি কারণে টানে? দেখ, এখানে বলের সঙ্গে হাতের একটা কলিশন হয়, এবং কলিশনটা আমাদের বুঝতে হবে। কলিশন দুই রকমের, একটা হচ্ছে ইলাস্টিক আর একটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জি এবং মোমেন্টাম দুটোই কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে, আর ইনইলাস্টিক কলিশনে এটা নট কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট থাকে না, বাট মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার? তাহলে যে কোনো রকমের কলিশনই হোক না কেন মনে রাখবে মোমেন্টামটা সবসময় কনস্ট্যান্ট থাকে।
এবার দেখো বল প্রথমে ইনিশিয়াল একটা ভেলোসিটি নিয়ে আসলো, তারপর বল যখন হাতের ভিতরে আসলো তখন বলের ভেলোসিটি কত হয়ে গেল, 0 হয়ে গেল, আস্তে আস্তে 0 হলো। তার মানে দেখো এখানে চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, দেখো কোনো একটা বস্তুর উপর যে ফোর্স অ্যাপ্লাই হয় সেই ফোর্স এবং যতক্ষণ টাইম ধরে অ্যাপ্লাই হয় সেই দুটোর গুণ করলে আমরা পাই হচ্ছে ইম্পালস। ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম। এটা যদি আমরা করি তাহলে আমরা এটা পেয়ে যাই চেঞ্জ অফ মোমেন্টাম। কীভাবে, দেখো এফ সমান সমান এম এ সমান সমান এটা হচ্ছে অ্যাক্সিলারেশান, চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি টি কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকলো এম ভি মাইনাস এম ইউ। এম ভি মানে হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে কোনো রকমের কলিশন হলে মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এই পার্টটা হয়ে গেল আমার কনস্ট্যান্ট, যে কোনো রকম কলিশানে এই পার্টটা হয়ে গেল আমার কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি এফ টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে দুটো জিনিস যখন কনস্ট্যান্ট হয় তাহলে তখন তাদের মধ্যে কীরকম সম্পর্ক থাকে, ব্যস্ত সম্পর্ক, মানে একটা বাড়লে টাইম যদি বাড়ে তাহলে ফোর্সটা কমে যাবে। তাহলে ক্যাচিং করার সময় হাতটা একটু নিচের দিকে টেনে নিলে ইম্প্যাক্ট টাইমটা বা সংঘর্ষের টাইমটা বাড়ে, টাইমটা যদি বাড়ে তাহলে হাতের উপর ফোর্সটা লাগে কম, ঠিক আছে। তাহলে ইম্প্যাক্ট টাইমটা বাড়ানোর জন্যই হাতটা নিচের দিকে টানা হয়। যেরকম রেলওয়ে বগিসগুলো বাফার করা থাকে, কারণ ওই যে সংঘর্ষের ইম্প্যাক্ট টাইমটাকে বাড়ে এবং জার্কিংটা কম লাগে, ঠিক আছে। তারপর যখন অ্যাথলেটরা হাই জাম্প মারে তখন দেখবে নিচে তুলো পাতা থাকে, কেন, ওই তুলোর উপর গিয়ে যখন একটা অ্যাথলেট যখন পড়বে তখন যে সংঘর্ষের গ্রাউন্ডের সঙ্গে সংঘর্ষের টাইমটা বেড়ে যায় এবং সংঘর্ষের টাইমটা যদি বাড়ে তাহলে তার উপর ফোর্সটা কম লাগে। তাহলে এইগুলো সবই হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এর অ্যাপ্লিকেশানস, ঠিক আছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে টু রিডিউস দ্য ফোর্স এক্সজর্টেড বাই দ্য বল অন দ্য হ্যান্ড। তাহলে ইম্প্যাক্ট টাইমটাকে বাড়াই এবং ফোর্সটাকে কমাই। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। ফ্লাইং অফ রকেট ক্যান বি আন্ডারস্ট্যান্ড বাই, দেখো এটা হচ্ছে রকেট প্রপালশান, এটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে। এটা যখন একটা রকেট প্রপালশান হয় তখন দেখবে রকেটের পিছন দিকে একটা দহন কক্ষ থাকে, সেখান থেকে যে গ্যাস জ্বালানি ফুয়েল যখন দহন হয় তখন পিছনের দিকে প্রচণ্ড বেগে ফুয়েলটা ইজেক্ট হয় এবং সামনের দিকে লিনিয়ার কনজারভেশনের সংরক্ষণ নিয়ম অনুসারে রকেটটাও সামনের দিকে একটা মোমেন্টাম পেয়ে যায় এবং সামনের দিকে চলে যায়। এটা হচ্ছে মোমেন্টাম যদি বলে তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এবং এটা নিউটনের সেকেন্ড লটাও মেনে চলে, ঠিক আছে। তাহলে রকেট প্রপালশন হলো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আর একটা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে কেপলারের সেকেন্ড ল থেকে আমরা পাই। গ্রহ নক্ষত্রের গতির ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনজারভেশন সেই কনসেপ্টটা আমরা পাই এবং এটা পাই আমরা কেপলারের সেকেন্ড ল থেকে। কেপলারের সেকেন্ড ল থেকে আরেকটা কনসেপ্ট আমরা পাই, সেটা হচ্ছে এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, কনসেপ্ট অফ এরিয়াল ভেলোসিটি, সেই কনসেপ্টটাও কেপলারের সেকেন্ড ল থেকে পাই। চলো নেক্সট কোয়েশ্চেন। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স, তাহলে দেখো কোনো একটা অবজেক্টকে আমরা একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে অবজেক্টটাকে এই পজিশনে নিয়ে আসলাম, তাহলে দেখো ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে, ফ্রিকশন ফোর্সটা দেখো অলওয়েজ বিপরীত দিকে কাজ করবে। অবজেক্টের যেদিকে মোশন হবে, যে প্লেনের উপর অবজেক্টটা ছিল তাদের সংস্পর্শ তল বরাবর ট্যানজেন্ট বরাবর বিপরীত দিকে কাজ করবে। তাহলে বস্তুর সরণ কোন দিকে হলো, ডিসপ্লেসমেন্টটা দেখো সামনের দিকে, আর ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করছে, বিপরীত দিকে। তাহলে আমি বললাম ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এদের মধ্যে যদি কোণ হয় 180 ডিগ্রি বা দুটো অপোজিট দিকে কাজ করে তখন সেই ফোর্স দ্বারা ওয়ার্ক ডান হয়ে যায় নেগেটিভ, আর ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্টও সেই দিকে যদি হয় তাহলে সেই ফোর্স দ্বারা কৃতকার্য হয়ে যায় পজিটিভ। তাহলে দেখো এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স আর এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে দেখো ফ্রিকশনাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স দ্বারা ওয়ার্ক ডান হয়ে যাবে পজিটিভ, কারণ যেদিকে এক্সটার্নাল ফোর্স সরণ হচ্ছে সেই দিকে, তাহলে সেম ডিরেকশান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা হয়ে যাবে পজিটিভ।
কিন্তু দেখো ঘর্ষণ বল দ্বারা ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ, কারণ ঘর্ষণ বলের ডিরেকশন এই দিকে, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন ওই দিকে, মানে এদের মধ্যে কোণ 180 ডিগ্রি। তাহলে এই যে ফ্রিকশন ফোর্স দ্বারা ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে মনে রাখবো ফ্রিকশন ফোর্স দ্বারা ওয়ার্ক ডান অলওয়েজ নেগেটিভ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। মোশন অফ এ স্পিনিং টপ ইজ অ্যান এক্সাম্পল অফ। একটা স্পিনিং টপ যখন মোশন করে তখন সে একটা রোটেশনাল মোশন করে, আর রোটেশনাল মোশানে সেন্টারে প্রত্যেক যে কোনো রোটেশনাল মোশানে কেন্দ্র বরাবর একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটাকে বলা হয় এফসি বা সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে? এবং এই যে সার্কেলের বিপরীত দিকে যে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে সেন্টারের দিকে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে অপোজিট দিকে। এই সেন্ট্রিপিটাল ফোর্সটার মান কত? mv²/r। ওয়াশিং মেশিন এবং দুধ থেকে যে ক্রিম সেপারেশান সেটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন প্রসেসের মাধ্যমে করা হয়। সেখানে কোন ফোর্স কাজ করে? সেখানে এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কাজ করে। ঠিক আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স কী জিনিস? যে কোনো দুটো অবজেক্ট যাদের মধ্যে মাস রয়েছে তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করে মাসের জন্য সেটা হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স। ঠিক আছে? গ্র্যাভিটেশন ফোর্স হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স এবং এটা মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। দুটো বস্তুকে বায়ু মাধ্যমে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখলেও যে গ্র্যাভিটেশন ফোর্স কাজ করবে, অন্য কোনো মিডিয়ামে ডুবিয়ে দিলেও বা যে কোনো মিডিয়ামে নিয়ে গেলেও তাদের গ্র্যাভিটেশন ফোর্সটা সেম থাকবে। সেই কারণে আমরা বলি গ্র্যাভিটেশন ফোর্স হচ্ছে মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট একটা ফোর্স। ঠিক আছে? ক্লিয়ার? আর এটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মানে কি? যে ফোর্স দ্বারা ওয়ার্ক ডান পাথের উপর নির্ভর করে না, ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপর নির্ভর করে, সেটাকেই আমরা বলি কনজারভেটিভ ফোর্স। ফ্রিকশনাল ফোর্স হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স, কারণ ফ্রিকশন ফোর্স দ্বারা ওয়ার্ক ডান পাথের উপর নির্ভর করে, সেই কারণে আমরা বলি ফ্রিকশনাল ফোর্স হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? তাহলে হচ্ছে মোশন অফ এ স্পিনিং টপ, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। চলো নেক্সট কোয়েশ্চেন। Kerosene oil rise up in the wick of a lantern because of। তাহলে দেখো কেরোসিন তেল লণ্ঠনের সলতে দিয়ে উপরের দিকে ওঠে, তাই না? এটা কি কারণে? এটা হচ্ছে এটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশান। তারপরে জাইলেম টিস্যু, উদ্ভিদ তার মূল দ্বারা খনিজ লবণ এবং জল শোষণ করে এবং উদ্ভিদের যে জাইলেম টিস্যু রয়েছে সেই জাইলেম টিস্যু দ্বারা সেই খনিজ লবণ জল উদ্ভিদের সারা বডিতে ছড়িয়ে পড়ে। তাহলে এটা যে প্রসেসের মাধ্যমে হয় সেটাকেও বলা হয় ক্যাপিলারি অ্যাকশান। তারপর ব্লটিং পেপার বা টিস্যু পেপার যে কোনো লিকুইড অ্যাবজর্ব করতে পারে, তাহলে এটাও কোন প্রসেসে হয়? এটাও হচ্ছে ক্যাপিলারি অ্যাকশান। তাহলে তিনটে এক্সাম্পল দিলাম, এই তিনটে এক্সাম্পলস মনে রাখবে বা খাতায় নোট করবে। তাহলে এটা হয়ে গেল ক্যাপিলারি অ্যাকশান। তাহলে দেখো কোনো একটা লিকুইড, এখানে দুটো এক্সাম্পল আমি তোমাকে দিই। ওয়াটারের ভিতরে যদি আমি দুমুখ খোলা নল প্রবেশ করাই, তাহলে দেখো এখানে কিছু পরিমাণ জল উপরের দিকে উঠে যায়। এবার এটা যদি সেম জিনিস আমি যদি পারদের সঙ্গে করি, এইচজিতে যদি একটা দুমুখ খোলা নল যদি ডুবিয়ে দিই, তাহলে এখানে কিছু পরিমাণ ডিপ্রেশন দেখা যায়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্যাপিলারি রাইজ। আর এই যে নিচের দিকে নেমে গেছে এটাকে বলা হয় ক্যাপিলারি ডিপ্রেশন। ঠিক আছে? এই কতটা হাইট উঠবে বা কতটা হাইট ডাউন হবে তার একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে H = 2t cos θ/ρgr। তার মানে H is inversely proportional to r। এই নলের রেডিয়াসের সঙ্গে, এটা হচ্ছে আর হচ্ছে এই নলের রেডিয়াস, তাহলে এই নলের রেডিয়াসের সঙ্গে কতটা হাইট উপরে উঠবে বা কতটা ক্যাপিলারি ডিপ্রেশন হবে তার ইনভার্স প্রপোর্শন। মানে নলটা যত সরু হবে লিকুইডের রাইজ বা ডিপ্রেশনটা তত বেশি হবে। নল সরু মানে রেডিয়াসটা কম, হাইটটা বেশি। ক্লিয়ার? এটার যে সূত্র, এই সূত্রটা দিয়েছিল সায়েন্টিস্ট জুরিন, এটাকে বলা হয় জুরিনস ল। এবার দেখো এই থিটাটাকে বলা হয় কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। যেরকম জলের ক্ষেত্রে এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল,
আর পারদের ক্ষেত্রে এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এই টোটালটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। জলের ক্ষেত্রে এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের মানটা 3 থেকে 5 ডিগ্রির মধ্যে থাকে, আর পারদের ক্ষেত্রে এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের মানটা 128 ডিগ্রির কাছাকাছি হয়। এটা অনেক সময় গ্রেটার দ্যান 90 ডিগ্রিও দিয়ে দেয় কোশ্চেনের আনসারে, তাহলে এটা মনে রাখবো আমরা। ঠিক আছে, তাহলে এটা হলো ক্যাপিলারি অ্যাকশান। এবং এটার যে কোশ্চেনটা এসেছিলো যে লণ্ঠনের যে সলতে দিয়ে তেলটা উপরের দিকে উঠছে, সেটা কোন প্রসেসে, সেটা এই ক্যাপিলারি অ্যাকশানের মাধ্যমেই উপরের দিকে ওঠে। ঠিক আছে, এই ফর্মুলা টিটা হচ্ছে সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশন মানে কি, লিকুইড সবসময় সারফেস টেনশনের জন্য তার সারফেসটাকে মিনিমাম করার চেষ্টা করে। সারফেস টেনশনের কারণ হচ্ছে মলিকুলার কোহেসিভ ফোর্স। দুটো আলাদা আলাদা মলিকুলের মধ্যে যখন একটা ফোর্স কাজ করে সেটাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। যেরকম এয়ার মলিকুলের সঙ্গে ওয়াটার মলিকুলের যে ফোর্স, সেটাকে বলবো অ্যাডহেসিভ ফোর্স। ওয়াটার মলিকুলের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা বলবো কোহেসিভ ফোর্স। এই সারফেস টেনশনের কারণই হচ্ছে মলিকুলার কোহেসিভ ফোর্স। এবং সারফেস টেনশন হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি ফোর্স বাই লেন্থ। এটাকে আরেকটাভাবেও লিখতে পারি সারফেস এনার্জি বাই এরিয়া। ঠিক আছে, সারফেস টেনশনে তাহলে ইউনিটটা আমরা বলতে পারি যে উপরে ফোর্স, নিচে লেন্থ, মানে নিউটন বাই মিটার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট ইজ দ্য প্রেশার ইনসাইড এয়ারক্রাফট কেবিন ইন অ্যালটিটিউড? দেখো, যত আমরা হাইটে উঠব, মানে উপরের দিকে, হাইট বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা হয়ে যায় ডাউন, প্রেশারটা হয়ে যায় কম। এবং এখানে আরেকটা কোশ্চেন আমরা জানি, প্রেশার কমলে বয়লিং পয়েন্টটাও কমে যায়। সেই কারণে কোনো হিলি রিজিয়ানে খাবার সিদ্ধ করতে টাইম বেশি লাগে। ঠিক আছে, ইন হিলি রিজিয়ান কুকিং টেক্স লঙ্গার টাইম ডিউ টু প্রেশার কমে যায় এবং বয়লিং পয়েন্ট কমে যায়। ক্লিয়ার? তারপর দেখো, যদি আমরা প্রেশার কুকারের ক্ষেত্রে কি হয়, প্রেশার কুকারের ক্ষেত্রে প্রেশারটা অনেক বেশি থাকে। প্রেশার বেশি থাকার জন্য বয়লিং পয়েন্টটাও প্রেশার কুকারের ভিতরে বেড়ে যায়। যেরকম জলের নর্মাল বয়লিং পয়েন্ট, ওয়াটারের নর্মাল বয়লিং পয়েন্ট কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ওই প্রেশার কুকারের ভিতরে ওয়াটারের বয়লিং পয়েন্ট হয়ে যায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বয়লিং পয়েন্ট বেশি এবং খাবারটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবার দেখো, যদি আমরা ইমপিউরিটি মিশিয়ে দিই, যদি কোনো একটা লিকুইডের ভিতরে যদি আমরা ইমপিউরিটি মিশিয়ে দিই, তবুও তার বয়লিং পয়েন্টটা বেড়ে যায়, কিন্তু ফ্রিজিং পয়েন্টটা তখন কমে যায়। যেরকম আমরা আইসের ফ্রিজিং পয়েন্ট, আইসের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট কত, জল আইসে পরিণত হয় কততে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যদি আমরা এখানে ইমপিউরিটি মেশাই বা লবণ মেশাই, তাহলে আইস আর সল্ট, এটা যদি 3:1 অনুপাতে মেশাই, তাহলে এর ফ্রিজিং পয়েন্টটা হয়ে যায় -22 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে বলা হয় ফ্রিজিং মিক্সচার। অনেক জিনিস সংরক্ষণ করতে এটাকে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ফ্রিজিং মিক্সচার। পরীক্ষাতে কোশ্চেন আসে যে ফ্রিজিং মিক্সচারের ফ্রিজিং পয়েন্ট কত, তাহলে কত, -22, অনেক বইতে -23ও থাকে, তাহলে -22 কিংবা -23 ডিগ্রি সেন্টিগ্রেড। ফ্রিজিং মিক্সচার হচ্ছে 3 অনুপাত আইস এবং 1 অনুপাত সল্ট মেশালে সেটাকে আমরা বলি ফ্রিজিং মিক্সচার। তাহলে দেখো, যত আমরা হাইট উপরে উঠবো অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কী হবে, কমে যাবে, কিন্তু এয়ারক্রাফটের ভিতরের প্রেশারটা বেশি থাকবে। তাহলে ইনসাইডে বলছে কি হবে, মোর দ্যান আউটসাইড। তাহলে ইনসাইডের প্রেশারটা বেশি আর আউটসাইডের প্রেশারটা হয়ে যাবে কম। ক্লিয়ার? এখানে থেকে আরেকটা কোশ্চেন আসে, আমরা যত সমুদ্রের গভীরতায় যাই সেই ক্ষেত্রে দেখো প্রেশারের একটা সমীকরণ রয়েছে, সেটা হচ্ছে প্রেশার ইকুয়ালস টু এইচ রো ইন্টু জি। প্রেশার ইকুয়ালস টু এইচ রো জি, মানে সমুদ্রে যত আমরা গভীরে যাব তত প্রেশারটা বাড়বে। ঠিক আছে, তাহলে কোনো একটা সামুদ্রিক প্রাণী যে সমুদ্রের একদম নিচে বসবাস করে, সে যদি উপরে উঠে চলে আসে, তার মানে চারিদিকে প্রেশারটা কী হবে, কমে যাবে, কিন্তু তার বডির ভিতরের প্রেশারটা সেমই থাকবে। তাহলে অনেক সময় আমরা দেখি যে গভীর সমুদ্রের প্রাণী যারা মাছ, যারা উপরে চলে আসলে কিছুদিন থাকার পর অনেক সময় তারা ফেটে যায়, কারণ চারিদিকের প্রেশারটা কম কিন্তু তার বডির ভিতরের প্রেশারটা বেশি। তাহলে প্রেশার ডিফারেন্সের জন্যই এটা হয়। তাহলে এটা আমরা মনে রাখবো যে সমুদ্রের যত নিচে আমরা যাব, যত গভীরতায় যাব, তার সঙ্গে প্রেশারটা হচ্ছে সমানুপাতিক, ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। 1 বালতি জল রয়েছে আর 1 বালতি পারদ রয়েছে,
ঠিক আছে, তাহলে পারদের যে বালতিটায় পারদ রয়েছে তার নিচে কিন্তু প্রেশারটা বেশি হবে, কারণ ডেন্সিটির সঙ্গে প্রেশারটা কিন্তু সমানুপাতিক। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য স্পেসিফিক হিট অফ অ্যান আইসোথার্মাল প্রসেস। তাহলে স্পেসিফিক হিট, এখানে দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে হিট ক্যাপাসিটি, একটা হচ্ছে স্পেসিফিক হিট। কোনো একটা বডির টেম্পারেচার 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ হিট লাগে সেটা হচ্ছে তার হিট ক্যাপাসিটি। আর স্পেসিফিক হিট কি? কোনো একটা বডির 1 গ্রাম বা ইউনিট পরিমাণ 1 কেজি ভরের কোনো একটা বডির টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ হিট লাগে সেটা হচ্ছে তার স্পেসিফিক হিট। বা 1 গ্রাম ভরের কোনো বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ হিট লাগে সেটাই হচ্ছে তার স্পেসিফিক হিট। পুরো বডির টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যে হিট লাগে সেটা হিট ক্যাপাসিটি। আর ইউনিট পরিমাণ, ভরটা যদি ইউনিট পরিমাণ হয়, ইউনিট পরিমাণ ভরের কোনো বস্তুর টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়ানো হয় তাহলে তখন যে হিটটা লাগে সেটা হচ্ছে তার হিট ক্যাপাসিটি, এই স্পেসিফিক হিট। তাহলে স্পেসিফিক হিট এটার ফর্মুলা হচ্ছে ডিকিউ বাই এম ইন্টু ডেল টি। ডিকিউ হচ্ছে হিট, কতটা হিট লেগেছে, আর এটা হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ। তাহলে দেখো আইসোথার্মাল প্রসেস, থার্মোডিনামিক্সে অনেকগুলো প্রসেস রয়েছে, তার মধ্যে একটা আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে মনে রাখবে টেম্পারেচারটা হয় কনস্ট্যান্ট। আর টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে টেম্পারেচারের চেঞ্জটা কত? টেম্পারেচারের চেঞ্জ হয়ে যায় 0। টেম্পারেচারের চেঞ্জ যদি 0 হয় তাহলে প্রসেসের স্পেসিফিক হিট কত হবে? ডিকিউ বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে আইসোথার্মাল প্রসেসের স্পেসিফিক হিট হয়ে যায় ইনফিনিটি। এবার যদি প্রসেসটা অ্যাডিয়াবেটিক হয়, আর একটা প্রসেস আছে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে হচ্ছে নো হিট এক্সচেঞ্জ, মানে একটা সিস্টেমের সঙ্গে কোনো বাইরের পরিবেশের কোনো হিটের এক্সচেঞ্জ যদি না হয় তখন সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে হচ্ছে ডেল কিউটা হয়ে যায় 0। তাহলে স্পেসিফিক হিট ডেল কিউ এম ডেল টি, তাহলে এটা হয়ে যায় 0, এম ডেল টি ইকুয়ালস টু 0। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের স্পেসিফিক হিট হয়ে যায় 0, আর আইসোথার্মাল প্রসেসের স্পেসিফিক হিট হয়ে যায় ইনফিনিটি। যখন কোনো ফেজ চেঞ্জ ঘটে, মানে কি ওয়াটার থেকে আইস হচ্ছে বা আইস থেকে ওয়াটার হচ্ছে, বা ওয়াটার থেকে যখন স্টিম বাষ্প হচ্ছে, তখন ফেজ চেঞ্জের সময় কী হয়? টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। ডিউরিং ফেজ চেঞ্জ, ডিউরিং ফেজ চেঞ্জ, ফেজ চেঞ্জের সময় টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। সেই সময় যে হিটটা লাগে, ফেজ চেঞ্জের জন্য যে হিটটা লাগে সেটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট। ঠিক আছে? তাহলে ফেজ চেঞ্জের সময় টেম্পারেচার কনস্ট্যান্ট, আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে টেম্পারেচারের চেঞ্জটা হয়ে যায় 0, আর টেম্পারেচারের চেঞ্জ 0 যদি হয়ে যায় তাহলে স্পেসিফিক হিট হয়ে যাবে কত? ইনফিনিটি। তাহলে ফেজ চেঞ্জের সময়ও স্পেসিফিক হিট হয়ে যায় ইনফিনিটি। ক্লিয়ার? চলো স্পেসিফিক হিট তাহলে ইউনিট কী হবে? স্পেসিফিক হিটের ইউনিট তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো। দেখো এটা যদি আমরা জুল নিই, ক্যালোরি, গ্রাম, ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটা যদি আমরা জুলে করি জুল, কেজি, কেলভিন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট কজেস ওয়াটার পাইপ ব্রাস্ট অ্যাট ফ্রিজিং টেম্পারেচার? দেখো নর্মালি আমরা জানি কোনো বস্তুর যদি টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে তার ভলিউম বাড়ে এবং ডেন্সিটি কমে। কিন্তু জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত জল ব্যতিক্রম আচরণ করে। মানে টেম্পারেচার যদি বাড়াই তাহলে তার ভলিউমটা কমে যায় এবং ডেন্সিটিটা বেড়ে যায়। তাহলে জলের এটাকে বলা হয় ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্বটা হয়ে যায় ম্যাক্সিমাম, 4 ডিগ্রিতে জলের ভলিউমটা হয়ে যায় মিনিমাম, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 4 থেকে যখন 0-র দিকে যাব, দেখো জলের কি হচ্ছে? ভলিউমটা কি হচ্ছে? বাড়ছে। কিন্তু নর্মালি টেম্পারেচার কমলে ভলিউম কমা উচিত, কিন্তু 4 থেকে যখন 0-তে যাব, 0 ডিগ্রিতে তো জল বরফে পরিণত হবে। তার মানে জল যখন বরফে পরিণত হবে তখন তার ভলিউমটা কি হয়? বেড়ে যায়। এটাই হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। কিন্তু অরিজিনালি টেম্পারেচার নর্মাল ক্ষেত্রে কি হয়? টেম্পারেচার কমলে ভলিউম কমার কথা। তাহলে ভলিউমটা জলের ক্ষেত্রে যখন বরফে পরিণত হচ্ছে তখন তার ভলিউমটা বেড়ে যাচ্ছে, তাহলে সেই কারণে এক্সপানশান হচ্ছে, সেই কারণেই এটা হয়।
ক্লিয়ার? এটা অনেক সময় কোশ্চেন্স আসে যে 0 ডিগ্রি থেকে এই দিকে ধরো একটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রয়েছে, তাহলে 0 ডিগ্রি থেকে যদি আমি 0-র দিকে আসি তাহলে দেখো এটা গ্রাফটা এরকমভাবে মনে রাখবো আমরা। তাহলে 4 থেকে 0-র দিকে আসলে দেখো ডেন্সিটিটা কমছে কিন্তু, তাই না? ডেন্সিটিটা কমছে কিন্তু ভলিউমটা দেখো বাড়ছে। আবার 4 থেকে যদি 20-র দিকে যাই, এদিকে যতই যায় না কেন দেখো ডেন্সিটি কমবে এবং ভলিউম বাড়বে। যে কোনো দুটো টেম্পারেচার দিয়েও কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। বলল যে 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এখানে একটা টেম্পারেচার নিলাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কী হবে জলের ক্ষেত্রে? দেখো 2 থেকে প্রথমে 4, তার প্রথমে বাড়বে তারপরে কমবে, এটা যে অপশানে থাকবে সেটা। 2 থেকে যদি 7-এ যায় তাহলে ভলিউমের কী চেঞ্জ হবে? তাহলে ভলিউমটা প্রথমে কমবে তারপর বাড়বে। তাহলে যে কোনো দুটো টেম্পারেচার দিয়ে কোশ্চেন্স কিন্তু থাকতে পারে। ঠিক আছে, চলো ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ক্রাস্ট অ্যান্ড ট্রাপ ইজ 10 মিটার, দেন হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ? এখানে একটা ওয়েভ এরকমভাবে যদি যায় তাহলে ওয়েভের এই যে পয়েন্টগুলোকে বলা হয় ক্রাস্ট, আর নিচের যে পয়েন্টগুলো রয়েছে এগুলোকে বলা হয় ট্রাপ। এক পরপর দুটো ক্রাস্টের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলা হয় এই ওয়েভের ওয়েভলেন্থ, বা দুটো ট্রাফের মধ্যে যে ডিস্টেন্স সেটাকেও বলা হয় ওয়েভলেন্থ। ঠিক আছে, তাহলে দেখো একটা ক্রাস্ট আর একটা ট্রাপ এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা কত? হাফ ওয়েভলেন্থ। তাহলে ওটাই বলে দিয়েছে যে এই ডিস্টেন্সটা হয়ে গেল 10 মিটার। তাহলে একটা ক্রাস্ট এবং কনজিকিউটিভ একটা ট্রাপের মধ্যে ডিস্টেন্সটা বলে দিয়েছে 10 মিটার। দেন দ্য ওয়েভলেন্থ উইল বি, তাহলে ওয়েভলেন্থটা কত হবে? তাহলে এটা 10 মিটার। আবার এটাও দেখো এটা কত? এটাও একটা ক্রাস্ট একটা ট্রাপের মধ্যে ডিস্টেন্স, এটাও 10 মিটার। তাহলে ওয়েভলেন্থ কত? ওয়েভলেন্থ হচ্ছে টোটালটা ওয়েভলেন্থ, তার মানে ওয়েভলেন্থ হয়ে যাবে 10 + 10 20 মিটার। বুঝতে পারলে? তাহলে এটার আনসার হলো 20 মিটার। দেখো দুটো ক্রাস্টের মধ্যে ডিস্টেন্স কত? তার ল্যামডা বা ওয়েভলেন্থ, বা দুটো ট্রাফের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ল্যামডা বা ওয়েভলেন্থ। এখানে হাফ ওয়েভলেন্থ বলে দিয়েছে কারণ একটা ক্রাস্ট একটা ট্রাফের মধ্যে ডিস্টেন্স হচ্ছে হাফ ওয়েভলেন্থ। হাফ ওয়েভলেন্থ বলেছে কত? 10 মিটার। তাহলে ওয়েভলেন্থটা কত হবে? 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাহলে 20 মিটার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, বলছে কি এখানে a motor of 200 horsepower moves with a uniform speed 72 km/h. The forward thrust applied by the engine on the car. ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে জানি যে পাওয়ার ইকুয়ালস টু আমরা জানি ওয়ার্ক ডান বাই টাইম। ঠিক আছে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইকুয়ালস টু আমরা জানি ভেলোসিটি, তাহলে ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে দেখো এখানে পাওয়ারটা বলে দিয়েছে, তাই না? তাহলে পাওয়ারটা হচ্ছে 200 হর্স পাওয়ার। তাহলে এটা যদি আমরা জুলে লিখি তাহলে কত হবে? 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে 200 ইন্টু 746, তাহলে এটা হয়ে গেল পাওয়ার। এবার দেখো এখানে ভেলোসিটিটা বলে দিয়েছে কিলোমিটার/আওয়ার। এটা যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে কত হবে? 72 ইন্টু 5/18, এটা হয়ে যায় মিটার পার সেকেন্ড। তোমরা এটা ম্যাথসে পড়েছো। তাহলে দেখো এটা 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। হর্স পাওয়ার এটা জুলে আনসারটা পেলাম এটা, তার মানে এটা ভ্যালুগুলো পুট করে দাও। থ্রাস্টটা বার করতে বলেছে, মানে ফোর্স বার করতে বলেছে, ইন্টু ভেলোসিটি হচ্ছে 20। তাহলে থ্রাস্টটা হলো কত? 7460 নিউটন। ক্লিয়ার? এখানে কিন্তু এটাও কোয়েশ্চেন্স আসে যে পাওয়ার ইকুয়ালস টু কত? ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে দেখো পাওয়ারের ইউনিট কি? পাওয়ারের বেসিক সমীকরণ কোনটা? ইউনিট এবং ডাইমেনশন বেসিক সমীকরণ থেকে আমরা পাই ওয়ার্ক বাই টাইম। ওয়ার্কের এসআই ইউনিট কি? জুল। তাহলে জুল ভাগ সেকেন্ড, আর এই জুল ভাগ সেকেন্ডের আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে ওয়াট। তাহলে এসআই ইউনিট হলো ওয়াট বা জুল পার সেকেন্ড, আর সিজিএস ইউনিট হলো আর্গ পার সেকেন্ড। ঠিক আছে, পাওয়ারের মাত্রাটা কী হবে? ওয়ার্কের মাত্রা বাই টাইম। ওয়ার্কের মাত্রা আমরা জানি ml² t-2, আর নিচে আরেকটা টাইম রয়েছে, তাহলে এর মাত্রাটা হয়ে যাবে ml² t-3। এবার দেখো ওয়ার্ক, এই যে ওয়ার্ক
এনার্জি, হিট, টর্ক এদের মাত্রা কিন্তু সেম। তাহলে এদের সবার মাত্রা হচ্ছে, ওয়ার্কের মাত্রাটা লিখে দিই। দেখো ওয়ার্কের মাত্রা হচ্ছে mL² T-2। তাহলে এই মাত্রাটা কার কার সঙ্গে সমান? ওয়ার্ক, এনার্জি, হিট, টর্ক এদের মাত্রার সঙ্গে সমান। তাহলে এটা মাথায় রেখো বা খাতায় নোটস করো, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো রেডিও ক্যান টিউন টু এনি স্টেশন ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ ফ্রম 2.5 মেগাহার্জ টু 15 মেগাহার্জ। হোয়াট ইজ দ্য করসপন্ডিং ওয়েভলেন্থ? তাহলে দেখো এখানে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, দুটো ফ্রিকোয়েন্সি। তাহলে এটাও মেগাহার্জ, তাহলে এটা আমি ধরে নিলাম F1 ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 2.5 মেগাহার্জকে হার্জ করলে 10⁶ হার্জ। আর F2টা আমি ধরে নিলাম কত? 15 × 10⁶ হার্জ। ফ্রিকোয়েন্সির ইউনিট কি? হার্জ। ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইম পিরিয়ডের সম্পর্ক কি? টাইম পিরিয়ড হচ্ছে 1/ফ্রিকোয়েন্সি। কোনো একটা ওয়েভ, একটা ফুল ওয়েভ বা পার্টিক্যাল ভাইব্রেশনের জন্য ওয়েভ তৈরি হয়, একটা ফুল ভাইব্রেশনের যে টাইম লাগে সেটাই হচ্ছে তার টাইম পিরিয়ড। আর ফ্রিকোয়েন্সি কি? নাম্বার অফ ফুল ওয়েভ পার ইউনিট টাইম, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্ক হচ্ছে ইনভার্স সম্পর্ক। তাহলে দেখো এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে এবং করসপন্ডিং ফ্রিকোয়েন্সির এগেনস্টে ওয়েভলেন্থ কত। আমরা জানি, দেখো ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, ঠিক আছে? তাহলে এখানে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আমরা বলতে পারি ভেলোসিটি ইন্টু বাই ওয়েভলেন্থ। তাহলে ফার্স্ট ফ্রিকোয়েন্সির এগেনস্টে আমরা ওয়েভলেন্থটা বার করি। তাহলে এখানে ওয়েভের ভেলোসিটিটা আমরা ভেলোসিটি অফ লাইট ভেলোসিটির সঙ্গে সমান ধরতে পারি। তাহলে c/f1। এবার দেখো c হচ্ছে কত? 3 × 10⁸, আর f1টা কত? 2.5 × 10⁶। তাহলে এটা উপরে চলে গেলে এটা হয়ে যাবে 300, এটা পড়ে থাকবে 2.5। তাহলে কাটো এটাকে, 25 দুগুণে 50, 20। তাহলে এটা হয়ে গেল কত? 120 মিটার। তাহলে ফ্রিকোয়েন্সি F1 এর এগেনস্টে আমরা ওয়েভলেন্থটা পেয়ে গেলাম 120 মিটার। এবার দেখো λ2টা আমরা বার করব। তাহলে এটা c/f2। সিমিলারলি 3 × 10⁸, f2-র ভ্যালু কত? f2-র ভ্যালু দেখো এটা, তাহলে ওটা বসিয়ে দাও 10⁶। তাহলে কত হলো? উপরে হয়ে গেল 300, নিচে হয়ে গেল 15, তার মানে এটা হয়ে গেল 20 মিটার। তাহলে এই টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে এগুলো তোমরা একটু ভালো করে ফলো করবে, ডেটা চেঞ্জ করে কিন্তু প্রবলেমগুলো দেয়, ঠিক আছে? তাহলে এটার আনসার হলো অপশান সি, 20 টু 120 মিটার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। A wire is traced to quadruple its length without changing its area, ঠিক আছে? তাহলে ওয়্যারের লেন্থটা চেঞ্জ করা হয়েছে। দেখো ওয়্যারের কোনো একটা ওয়্যার, তার লেন্থ চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? উইদাউট চেঞ্জিং এরিয়া চেঞ্জ না করে তার লেন্থ চেঞ্জ করা হয়েছে। হোয়াট উইল হ্যাপেন টু ইজ রেজিস্টিভিটি? তাহলে দেখো আমরা জানি যে রেজিস্ট্যান্স R ইকুয়ালস টু রো L/A, এটাকে বলা হয় রেজিস্টিভিটি। রেজিস্টিভিটিটাকে বলা হয় রো দ্বারা। এটা আরেকটা নাম কি? রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম ইন্টু মিটার, ঠিক আছে? আর রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম। বুঝতে পারলে? তাহলে এই যে এই রেজিস্টিভিটি যেটা, এটা হচ্ছে মেটেরিয়ালের নিজস্ব প্রপার্টি। কোনো একটা ওয়্যারের লেন্থ বাড়ানো হলো কিংবা ওয়্যারের লেন্থ কমানো হলো, তার উপর কিন্তু রেজিস্টিভিটি নির্ভর করে না, রেজিস্ট্যান্স কিন্তু নির্ভর করে। দেখো লেন্থ বাড়ালে রেজিস্ট্যান্স বাড়বে, বা লেন্থ এরিয়া যদি কমাই তাহলে রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে এদের সঙ্গে রেজিস্ট্যান্সের রিলেশন রয়েছে, কিন্তু রেজিস্টিভিটি হচ্ছে মেটেরিয়ালের নিজস্ব প্রপার্টি, এটা লেন্থ বাড়ানো কিংবা কমানোর উপর নির্ভর করে না। তাহলে ইট রিমেন্স দ্য সেম, এটা হবে কারেক্ট আনসার। এবার দেখো এখান থেকে কিছু কোয়েশ্চেন বা প্রবলেম তোমাদের পরীক্ষাতে আসে, সেটা বলে দিই। দেখো রেজিস্ট্যান্স, এখানে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব যখন এরিয়াটা কনস্ট্যান্ট। এবার দেখো যখন কোনো একটা ওয়্যারের লেন্থকে আমরা বাড়াই, তাহলে লেন্থটা বাড়লো কিন্তু ওয়্যারের দেখো বেধটা কমে যায়, মানে ওয়্যারটা সরু হয়ে যায়, তাই না? কিন্তু টোটাল ভলিউমটা থাকে কনস্ট্যান্ট। তাহলে ভলিউম যখন কনস্ট্যান্ট তখন কোন ফর্মুলা ইউজ করব? দেখো এটাকে যদি আমরা উপর এবং নিচে এল দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা পাবো R ইকুয়ালস টু রো L² A ইন্টু L। তাহলে দেখো এরিয়ার সঙ্গে লেন্থ যদি গুণ করি তাহলে আমরা কি পাবো?
এরিয়ার সঙ্গে লেন্থ হাই মানে কোনো একটা লেন্থ গুণ করলে আমরা পাবো ভলিউম, তাহলে এটা হয়ে গেল রো এল স্কোয়ার বাই ভলিউম। তাহলে যখন ভলিউম কনস্ট্যান্ট থাকে তখন রেজিস্ট্যান্সের ফর্মুলা হয়ে যায় এটা রো এল স্কোয়ার বাই ভি। তাহলে জেনারেলি যখন এখান থেকে পরীক্ষায় অঙ্ক আসে যে কোনো একটা ওয়্যারের দৈর্ঘ্য বাড়ানো হলো বা কমানো হলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে তারের দৈর্ঘ্য বাড়ানো হোক বা কমানো হোক সেই ক্ষেত্রে তার ভলিউমটা থাকে কনস্ট্যান্ট, তাই তো? তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সের সঙ্গে এই যে লেন্থ বা তারের লেন্থের রিলেশনটা কি, আর ইজ প্রপোর্শনাল টু এল স্কোয়ার। তাহলে বললো কোনো একটা ওয়্যারের লেন্থ 10% বাড়ানো হলো, তাহলে কত বাড়ানো হয়েছে, 10% ইনক্রিজ করা হয়েছে। তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে এলের কী সম্পর্ক, এল স্কোয়ার, মানে সাকসেসিভ ইনক্রিজ, কম্পাউন্ড সুদ যেটা তোমরা পড়ো। তাহলে দেখো 10% মানে হচ্ছে 1/10, তাই এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর এটা হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ ভ্যালু। তাহলে 10 হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর 1 বেড়েছে, তাহলে ভ্যালুটা হয়ে গেল কত, 11। তাহলে যেহেতু এল স্কোয়ার, তাহলে এখানে আরেকটা 10 আর 11 লিখে গুণ করে দেবো, তাহলে এটা লেন্থের চেঞ্জ এল স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল এল স্কোয়ার। এল স্কোয়ারের চেঞ্জ হচ্ছে 100 থেকে 121, তাহলে কত বাড়লো, 21 বাড়লো। 100-র সঙ্গে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ডাইরেক্ট পার্সেন্টেজে চেঞ্জ, তাহলে এর পার্সেন্টেজ চেঞ্জ হলো 21%। ঠিক আছে, এটা যদি বলতো 20% ইনক্রিজ করেছি, তাহলে এটা কত হতো, 1/5, 5 থেকে 6, তখন 25 আর 36, তাহলে 25 থেকে বেড়ে হলো কত, 36, মানে 11 বেড়েছে, তাহলে কত পার্সেন্টেজ হতো সেই ক্ষেত্রে, তাহলে 11 বেড়েছে 25 থেকে ইন্টু 100, তাহলে 4, তাহলে সেই ক্ষেত্রে হতো 44% রেজিস্ট্যান্স। যদি 20% লেন্থ বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে কত, 44%। এটা তোমরা আরেকটা ফর্মুলা দিয়ে করতে পারো যেটা তোমরা পড়ো, এ প্লাস বি এ বি বাই 100। তাহলে এই ক্ষেত্রে এটাও 10 এটাও 10, তাহলে 10 আর 10 20, আর এখানে 1, তাহলে 21%। বা এই ফর্মুলাটাও ওটা দিয়েও করতে পারো সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই রেজিস্ট্যান্স থেকে প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে ইন দ্য কেস অফ থিন লেন্স হাউ আর দ্য সেন্টার অফ কার্ভেচার টিপিক্যালি। দেখো লেন্সের ক্ষেত্রে কি হয়, এটা থিন লেন্স, এটা একটা কনভেক্স লেন্স, এটাকে বলা হয় অ্যাপারচার লেন্সের। থিন লেন্সের ক্ষেত্রে এই অ্যাপারচারের ভ্যালুটা রেডিয়াস অফ কার্ভেচারের থেকে অনেক ছোট হয়। অনেক সময় ডেফিনেশান জিজ্ঞাসা করে থিন লেন্সের ডেফিনেশান কি, তাহলে থিন লেন্সের কি, থিন লেন্সের যে অ্যাপারচার সেই অ্যাপারচারটা তার রেডিয়াস অফ কার্ভেচারের থেকে অনেক ছোট। তাহলে সেই ক্ষেত্রে দেখো অপশানসগুলো একবার দেখে নাও যে দে আর ইকুইডিস্টেন্স ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার, একদম কারেক্ট। তাহলে দেখো এই যে রেডিয়াস অফ কার্ভেচারটা, এই দিকের যে রেডিয়াস অফ কার্ভেচার একটা রয়েছে, এই দিকেরও যে রেডিয়াস অফ কার্ভেচার একটা রয়েছে, তাদের যে ডিস্ট্যান্স অপটিক্যাল সেন্টার থেকে তাদের ডিস্ট্যান্সটা কিন্তু সেম থাকে থিন লেন্সের ক্ষেত্রে। অপটিক্যাল সেন্টারটা কি, প্রত্যেকটা লেন্সের কনকেভ লেন্স বা কনভেক্স লেন্স মিডলে একটা পয়েন্ট থাকে যেটাকে আমরা বলি অপটিক্যাল সেন্টার, যেখান দিয়ে লাইট পাস করলে লাইট উইদাউট এনি ডেভিয়েশন পাস করে যায়, মানে লাইটের কোনো ডেভিয়েশন হয় না। ক্লিয়ার? তাহলে দেখো আমরা দুই রকমের লেন্স পড়লাম, এটাকে বলছি উত্তল লেন্স আর এটাকে বলছি আমরা অবতল লেন্স। উত্তল লেন্সে যদি লাইট এই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালভাবে ফোকাস করে তাহলে লাইটটা যে পয়েন্টে গিয়ে মিলিত হয় সেটাকে বলা হয় ফোকাস, এবং লেন্স থেকে এই ফোকাসের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ফোকাল লেন্থ। বোঝা গেল? তাহলে এই ফোকাল লেন্থটা এক্স অক্ষের পজিটিভ দিকে রয়েছে, তাহলে এর যে ফোকাল লেন্থ সেটা হয় পজিটিভ এবং এর পাওয়ারটাও হয়ে যায় পজিটিভ। বুঝলে? এবার দেখো অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, অবতল লেন্সে কোনো লাইট রে গেলে সেই লাইট রেটাকে ডাইভার্জ করে দেয়, আর এটা কনভার্জ করছে। তাহলে এই কারণে এই যে উত্তল লেন্সটাকে বলা হয় কনভার্জিং লেন্স। উত্তল লেন্সটাকে কিন্তু কনভার্জিং লেন্সও বলা হয়, আর অবতল লেন্সটাকে অনেক সময় এটাকে বলা হয় অবতল লেন্স। অবতল লেন্স এটাকে অনেক সময় ডাইভার্জিং লেন্সও বলা হয়ে থাকে, ডাইভার্জিং লেন্সও বলা হয়ে থাকে। ক্লিয়ার? এবার দেখো তাহলে এটাকে এরা কখনো মিলিত হবে না, তাহলে এটা যদি আমরা পিছন দিকে ব্যাক করি তাহলে যে পয়েন্টে মিলিত হয় সেটাই হচ্ছে ফোকাস, এবং লেন্স থেকে এই ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাল লেন্থ। এটা এক্স অক্ষের বাঁদিকে রয়েছে, সেই কারণেই এই যে অবতল দর্পণের ফোকাল লেন্থ কিন্তু আমাদের নেগেটিভ ধরা হয়, এর নেগেটিভ, এর পাওয়ারও হয়ে যায় নেগেটিভ। মায়োপিয়া দূর করতে ব্যবহার করা হয় অবতল, আর হাইপার মেট্রোপিয়া দূর করতে ব্যবহার করা হয় উত্তল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন।
equipment such as geyser and air condition compared to light bulbs and fans, লাইট বাল্ব এবং ফ্যান এদের তুলনায় যে গিজার এবং এয়ার কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেশি পাওয়ার, হাই পাওয়ার, এদের হাই পাওয়ার প্রয়োজন, তাই না? গিজার এবং এসি যেগুলো চলে, লাইট এবং বাল্ব এদের তুলনায় এদের হাই পাওয়ারের প্রয়োজন। ঠিক আছে, দেখো পাওয়ার, ইলেকট্রিক যে পাওয়ারের সঙ্গে ভোল্টেজ এবং কারেন্টের একটা রিলেশন রয়েছে, এখান থেকে পরীক্ষায় কিন্তু অঙ্কও দেয় বা প্রবলেম দেয়। তাহলে দেখো এটা যদি ভোল্টেজ এবং কারেন্টের ফর্মুলা লিখি তাহলে পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। এবার এটা দেখো আরেকটা ফর্মুলা লিখতে পারি, ভি ইকুয়ালস টু আই আর, তার মানে আই স্কোয়ার আর, বা যদি এটাকে ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের ফর্মুলা লিখি তাহলে ভি স্কোয়ার বাই আর। তাহলে এই তিনটে ফর্মুলা কিন্তু এখান থেকে তোমরা মাথায় রেখো, কারণ এখান থেকে অঙ্ক পরীক্ষাতে দিয়ে দেয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটা সহজ একটা কোয়েশ্চেন ছিল। ইফ দ্য ইমেজ ফর্মড বাই এ স্ফেরিক্যাল মিরর ইজ ম্যাগনিফিকেশন +1, তাহলে দেখো একটা স্ফেরিক্যাল মিরর দুই রকমের, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা অবতল দর্পণ। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? গাড়ির রেয়ার ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, তাই না? সিকিউরিটি পারপাসে দেখবে অনেক স্টেশনে, মেট্রো স্টেশনে থাকে বা কোনো পার্কে যে মিররগুলো থাকে, কোনো একটা দোকানে সিকিউরিটি পারপাসে যে মিররগুলো থাকে সেগুলো হচ্ছে উত্তল মিরর। আর অবতল মিরর কোথায় ব্যবহার করা হয়? দন্ত চিকিৎসক, শেভিং মিরর, মেকআপ মিরর, রিফ্লেক্টিং টেলিস্কোপ, গাড়ির হেডলাইট, এগুলো হচ্ছে অবতল মিরর। ঠিক আছে, ব্যবহারটা বলে দিলাম। এবারে দেখো স্ফেরিক্যাল মিররের ম্যাগনিফিকেশান হচ্ছে +1। তাহলে দেখো এই ম্যাগনিফিকেশান মানে কি? ম্যাগনিফিকেশান মানে হচ্ছে হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট, বা ডিস্টেন্স অফ অবজেক্ট। তাহলে এটাই হচ্ছে ম্যাগনিফিকেশান। ঠিক আছে, তাহলে দেখো ম্যাগনিফিকেশান +1, 1 মানেটা কি? 1 মানে হচ্ছে ইকুয়াল সাইজ, ইকুয়াল মানে অবজেক্টের যা হাইট, বস্তুর হাইট সেম, ইকুয়াল। আর প্লাস মানে হচ্ছে এটা হচ্ছে সোজা বা আপরাইট, তাহলে আপরাইট। আর সোজা ইমেজ সবসময় কীরকম হয়? ভার্চুয়াল হয়। তাহলে প্লাস মানে বুঝে গেলাম আপরাইট, আর আপরাইট সোজা মানে সেটা ভার্চুয়াল, আর রিয়েল মানে উল্টানো। ঠিক আছে, তাহলে আপরাইট মানে হচ্ছে ভার্চুয়াল। তাহলে দেখো ভার্চুয়াল, আপরাইট অ্যান্ড ইকুয়াল, এটা কোথায় আছে খোঁজো। দ্য ইমেজ ভার্চুয়াল, ইকুয়াল, আপরাইট, দুটো দেওয়া আছে, ভার্চুয়াল আর ইকুয়াল। তাহলে দেখো ভার্চুয়াল অ্যান্ড ইকুয়াল, তাহলে ইমেজটা তৈরি হয় ভার্চুয়াল, আপরাইট অ্যান্ড ইকুয়াল। ক্লিয়ার? চলো, তাহলে এইরকম দিয়েও কিন্তু এটা অন্য কিছু চেঞ্জ করেও কিন্তু দিতে পারে। ঠিক আছে, যদি এটা 1.5 থাকতো বা 2 থাকতো তাহলে কি হতো? এটা ইকুয়াল হতো না, এটা হচ্ছে ম্যাগনিফাইড। ঠিক আছে, আর প্লাস থাকা মানে আপরাইট, আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে তো ইনভার্টেড, আর ইনভার্টেড মানে সেটা হয়ে যেত রিয়েল। ক্লিয়ার? তাহলে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে এখান থেকে কোয়েশ্চেন থাকতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এবার কি বলছে? এ ডিভাইস অপারেট উইথ কারেন্ট 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কারেন্টটা বলে দিয়েছে আইয়ের ভ্যালু বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। এখানে ভোল্টেজটা বলে দিয়েছে কত? ভোল্টেজটা বলে দিয়েছে 12 ভোল্টেজ। হোয়াট ইজ দ্য এনার্জি কনজিউমড ইন 5 মিনিটস? টাইমটা বলে দিয়েছে এখানে 5 মিনিটস। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক বাই টাইম বা এনার্জি কনজিউমড বাই টাইমও আমরা বলতে পারি। ঠিক আছে, আমাকে এখানে চেয়েছে এনার্জির ভ্যালুটা। তাহলে দেখো এনার্জি ইকুয়ালস টু কী হবে? পাওয়ার ইন্টু টাইম। আবার দেখো পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই ইন্টু টি। ক্লিয়ার? তাহলে দেখো এখানে ভোল্টেজ দেওয়া আছে, আই দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে, তাহলে তিনটে গুণ করলে আমরা পাওয়ারটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে ভোল্টেজ কত দেওয়া আছে? এখানে ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 12 ভোল্ট, কারেন্ট দেওয়া আছে কত? 2 অ্যাম্পিয়ার, আর টাইম দেওয়া আছে কত? 5 মিনিট। কিন্তু এখানে মিনিটে করলে তো হবে না, এটাকে আমাদের সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। তাহলে 5 × 60, তাহলে এটা গুণ করো, 12 দুগুণে 24, 5 24 কত? 120 × 60, তার মানে কত হলো? 6 12 72, 00, তাহলে এত, এটা এনার্জি জুল। তাহলে কারেক্ট আনসার হলো এটা। ঠিক আছে, তাহলে দেখো ইলেকট্রিসিটি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে রেলে। ইলেকট্রিসিটি বলো, ম্যাগনেটিজম বলো, অপটিক্স বলো, লাইটের পোর্শন, ওয়ার্ক পাওয়ার, এনার্জি বলো, এই চ্যাপ্টারগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি সেশনের। যারা ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে
অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, চলো। টু রেজিস্টার, একটা ভ্যালু হচ্ছে 10 ওহম, একটার ভ্যালু হচ্ছে 20 ওহম, কানেক্টেড সিরিজ উইথ এ ব্যাটারি অফ 12 ভোল্ট, হোয়াট উইল দ্য ভোল্টেজ অ্যাক্রস R2। তাহলে দেখো এখানে দুটো রেজিস্ট্যান্স বলে দিয়েছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। এটার ভ্যালু হচ্ছে 10 ওহম আর এটার ভ্যালু হচ্ছে 20 ওহম। এটা একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করা রয়েছে। ব্যাটারিটা বলে দিয়েছে কত, 12 ভোল্ট। তাহলে কারেন্ট এখান দিয়ে যাবে। তাহলে দেখো এই ওভারঅল যে কারেন্টটা এখান দিয়ে ফ্লো করবে সেই কারেন্টের ভ্যালুটা কত, 12 ভোল্ট। আমরা জানি V ইকুয়ালস টু কি IR, তাহলে I সমান সমান কী হবে V/R। আর আরটা সিরিজ রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, সিরিজ রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা যোগ করতে হবে। তাহলে 20 + 10 হয়ে গেল কত, 30। তাহলে এটা কেটে দাও 6 দিয়ে, 6 দুগুণে 12 আর 5 6 30, 2/5 অ্যাম্পিয়ার। তাহলে এবার দেখো বলেছে যে হোয়াট উইল বি দ্য ভোল্টেজ অ্যাক্রস R2। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, মনে রাখবে সিরিজ কানেকশানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর কারেন্টটা সেম থাকে আর প্যারালাল কানেকশানে ভোল্টেজটা সেম থাকে। ক্লিয়ার? তাহলে দেখো এই R2-র এগেনস্টে কত ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এর ভ্যালু হচ্ছে 20 আর কারেন্ট হচ্ছে 2/5, এটা কাটলে হচ্ছে 4, তাহলে হয়ে গেল কত, 8 ভোল্ট। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল 8 ভোল্ট। এখানে তোমাদের একটা জিনিস বলে দিই যে অনেক n সংখ্যক রেজিস্ট্যান্স যাদের ভ্যালু হচ্ছে R, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R, তারা যদি সিরিজ কম্বিনেশনে যুক্ত থাকে, এরা যদি সিরিজ, প্রত্যেকটা রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে যুক্ত থাকে, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশান আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশান। সিরিজ কম্বিনেশনে যুক্ত যদি থাকে তাহলে R ইকুইভ্যালেন্টের ভ্যালু হয়ে যাবে N × R, মানে প্রত্যেকটা R যোগ হয়ে যায়, তাই না? সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের মানের থেকে সবসময় বেশি হয়। আর প্যারালাল কম্বিনেশনে কী হয়, এই R ইকুইভ্যালেন্টের ভ্যালুটা হয়ে যাবে R/N, কারণ N সংখ্যক রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে যাদের প্রত্যেকটার ভ্যালু হচ্ছে R। তাহলে দেখো প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু থেকে মনে রাখবে সবসময় কম হয়। এটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে যে N সংখ্যক রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত করা হলো এবং প্যারালালে যুক্ত করা হলো, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের রেশিও কত হবে। তাহলে দেখো এটা সিরিজে যুক্ত করলে সেটা হয়েছে NR আর প্যারালালে যুক্ত করলে হয়েছে R/N। তাহলে R কেটে দাও, তাহলে এটা হয়ে গেল N2:1। তাহলে সিরিজ ইস টু প্যারালাল যদি বলে তাহলে হবে N2:1। এবার এটা যদি প্যারালাল ইস টু সিরিজ বলে তাহলে 1:N²। ঠিক আছে? তাহলে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা রেলের প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন, সেটা নোট করো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ 1 bar ইন দ্য SI সিস্টেম অফ প্রেশার। দেখো প্রেশারের SI ইউনিট আমরা জানি হচ্ছে Nm/m², কারণ প্রেশার ইকুয়ালস টু কি, ফোর্স বাই এরিয়া। এই Nm/m²কে আমরা বলি হচ্ছে পাস্কেল। ঠিক আছে? আর প্রেশারের CGS ইউনিট কি, CGS ইউনিট হচ্ছে Dyne/semi², Dyne/semi²। এবার দেখো প্রেশারের সঙ্গে আর একটা কোয়ান্টিটির ইউনিট এবং ডাইমেনশন সেম, সেটা হচ্ছে স্ট্রেস এবং ইয়াং মডিউলাস। তাহলে এদের ডাইমেনশন এবং ইউনিট কিন্তু প্রেশারের ইউনিটের সঙ্গে সেম, এটা একটু মাথায় রেখো। তাহলে দেখো প্রমাণ অ্যাটমসফিয়ারিক প্রেশার, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশারের ভ্যালু কত হয়, এটার সঙ্গে দেখো সিমিলারিটি রেখে আমরা আনসারটা সলভ করব। 1.013 × 10⁵ পাস্কেল, বা এটাকে যদি আমরা বারে করি তাহলে কত হয়, 0.13 বার। তাহলে দেখো এই বার আর পাস্কেলের মধ্যে রিলেশানসটা কী হলো, তাহলে দেখো 1 বার ইকুয়ালস টু 10⁷ পাস্কেল। তাহলে ইকুইভ্যালেন্ট অফ 1 বার ইকুয়ালস টু 10⁷ পাস্কেল। এটা ভ্যালুটা কি, এটা হচ্ছে প্রমাণ অ্যাটমসফিয়ারিক প্রেশারের ভ্যালু। তাহলে এটা হচ্ছে যদি টর এককে করি আমরা তাহলে 760 টর। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রমাণ অ্যাটমসফিয়ারিক প্রেশারের ভ্যালু। ব্যারোমিটার দিয়ে আমরা কি মাপি, বায়ুমণ্ডলের চাপ মাপি। ব্যারোমিটার আবিষ্কার করেছিল টরিসেলি। হাইড্রোমিটার যদি বলে তাহলে মাপি আমরা রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেন্সিটি হচ্ছে একটা ইউনিট এবং ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এরকম ইউনিট অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি আরও রয়েছে, যেরকম স্ট্রেন রয়েছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রয়েছে, ম্যাক নাম্বার রয়েছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা,
ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাহলে এগুলো হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এবার যদি বলে হিউমিডিটি আমরা কী দিয়ে মাপি, হিউমিডিটি আমরা মাপি হচ্ছে হাইগ্রোমিটার। ক্লিয়ার? স্ট্যালাগমোমিটার বলে একটা যন্ত্র রয়েছে যেটা দিয়ে আমরা মাপি হচ্ছে সারফেস টেনশন। ঠিক আছে, এটা একটু আনকমন নাম, একটু পড়ে নিও। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। when light enters in the glass from air the wavelength, দেখো এখানে এটা বুঝতে গেলে আমাদের রিফ্র্যাকশনটা একটু বুঝতে হবে। তাহলে দেখো রিফ্লেকশনটা কি জিনিস? লাইট একটা মিডিয়ামে আসলো এবং লাইট যদি আবার সেই মিডিয়ামেই ব্যাক করে তখন সেটাকে আমরা বলি প্রতিফলন, ইংলিশে বলা হয় রিফ্লেকশন। এটাকে বলা হয় ইনসিডেন্ট রে, এটাকে বলা হয় রিফ্লেক্টেড রে, ঠিক আছে, বা আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এবং এটাকে বলা হয় নর্মাল। তাহলে নর্মালের সঙ্গে আপাতিত রশ্মি যে কোণটা করে সেটাকে বলা হয় ইনসিডেন্ট কোণ, এবং নর্মালের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণটা করে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা জানি এই আপাতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হবে। এবার দেখো এই যে প্রতিফলন যদি না ঘটতো তাহলে লাইটটা এই দিকে সোজা চলে আসতো, তাহলে দেখো লাইট এই দিকে না এসে এই দিকে বেঁকে গেছে। তাহলে কতটা বেঁকে গেছে? তাহলে বেঁকেছে হচ্ছে এটা, তাহলে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন প্রতিফলনের ক্ষেত্রে। এটা কত? তাহলে দেখো এই যে একটা লাইনটা কত 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়ালস টু 180 মাইনাস এই যে টোটালটা, তাহলে টোটালটা কত? আই প্লাস আর। এবার দেখো আই আর আরটা সমান, তাহলে আমরা বলতে পারি 180 মাইনাস 2i বা 180 মাইনাস 2r। এখান থেকে অঙ্ক দেয়, ধরো বললো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এর ভ্যালুটা বলে দিল 50 ডিগ্রি, তাহলে ডেভিয়েশন কোণ কত প্রতিফলনের ক্ষেত্রে? তাহলে দেখো ডেভিয়েশন কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i, 2 × 50 মানে 100 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হয়ে গেল কত? 80 ডিগ্রি। এবার দেখো যেটা আমার বলার, এই রিফ্লেকশনের ক্ষেত্রে লাইট রে দেখো মিডিয়াম চেঞ্জ করছে না, তাই না? তাহলে এই যে লাইট রে যারা যাচ্ছে তাদের কিন্তু ওয়েভলেন্থ, ভেলোসিটি, তাদের ফ্রিকোয়েন্সি, এগুলো সবগুলোই কিন্তু থেকে যায় কনস্ট্যান্ট। বুঝতে পারলে? এবার দেখো লাইট যখন মিডিয়াম চেঞ্জ করে তখন কি হয়? যে মিডিয়ামের, যেটা ঘন মাধ্যমের দেখো ডেনসিটি বেশি, সেই কারণে তো ঘন। তাহলে যে মাধ্যমের ঘনত্ব বেশি সেই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বেশি, আর ঘনত্ব বেশি হলে সেই মাধ্যমে স্পিড কী হবে? স্পিড কমে যাবে, আর স্পিড কমলে সেই মাধ্যমে লাইটের ওয়েভলেন্থও কমে যাবে। ঠিক আছে? আর লঘু মাধ্যমের ক্ষেত্রে কি হয়? লঘু মাধ্যম মানে তার ঘনত্বটা কম, আর ঘনত্ব যদি কম হয় সেই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হবে, আর ঘনত্ব কম হলে সেখানে ভেলোসিটি বেশি হবে, আর ভেলোসিটি যদি বেশি হয় তাহলে লাইটের ওয়েভলেন্থও বেশি হবে। তাহলে দেখো এখানে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে ওয়েভলেন্থের একটা সম্পর্ক পেলাম, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তাহলে দেখো রিফ্র্যাকশানে কি হয়? রিফ্র্যাকশানে হচ্ছে লাইট মিডিয়াম চেঞ্জ করে, আর মানে লাইট একটা ইনসিডেন্ট করলো, এটা হচ্ছে ইনসিডেন্ট কোণ, এবার লাইট এই মিডিয়ামে এরকমভাবে চলে যায়। এবার দেখো লাইট যদি এটা দেখো লাইট হচ্ছে লঘু থেকে ঘনতে এসছে, সেই কারণেই এই যে প্রতিসৃত রশ্মি, এই প্রতিসৃত রশ্মিটা নর্মালের দিকে সরে এসছে। এটা যদি উল্টো হতো, লাইটটা যদি ঘন থেকে লঘুতে আসতো, এটা ঘন এটা লঘু, তাহলে কি হতো? এই যে লাইটটা যাচ্ছে সোজা যাওয়ার কথা, এটা সোজা না গিয়ে এই যে নর্মাল থেকে দূরে সরে যেত। ক্লিয়ার? তাহলে কাছে সরে আসলে মনে রাখবো ঘনতে প্রবেশ করছে ফাইনালি, আর দূরে সরে গেলে নর্মাল থেকে মনে রাখবো ফাইনালি লঘুতে প্রবেশ করছে। ঠিক আছে? তাহলে দেখো ঘন থেকে যদি লঘুতে প্রবেশ করে তাহলে কি হবে? লঘুতে প্রবেশ করছে মানে তার ভেলোসিটি কী হবে? ভেলোসিটি বেড়ে যাবে, আর ভেলোসিটি যদি বাড়ে ওয়েভলেন্থ বেড়ে যাবে, তাই না? কারণ লঘুতে প্রবেশ করছে মানে তার ডেন্সিটিটা কম। এবার এখানে কি বলেছে? লাইট এন্টার ফ্রম গ্লাস টু এয়ার, মানে ঘন থেকে লঘুতে প্রবেশ করেছে, তাহলে তার ওয়েভলেন্থ কী হবে? তাহলে দেখো ভেলোসিটিটা কী হবে? ভেলোসিটি বেড়ে যাবে। লঘুতে যদি যাই, ভেলোসিটি যদি বেড়ে যায় তাহলে তার ওয়েভলেন্থও বেড়ে যাবে, তাহলে ওয়েভলেন্থ এখানে ইনক্রিজ করবে। বুঝতে পারলে? দেখো গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, তার মানে ঘন থেকে লঘুতে আসছে, আর লঘু মাধ্যমের আমরা প্রপার্টিটা জেনেই নিলাম, তার ঘনত্ব কম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, ভেলোসিটি বেশি, ওয়েভলেন্থ বেশি।
তাহলে এখানে ওয়েভ লেন্থের চেঞ্জ বলেছে, তাহলে ওয়েভ লেন্থ এখানে হয়ে যাবে ইনক্রিজেস। ঠিক আছে, এবার দেখো এখানে স্নেলের সূত্র রয়েছে একটা, এটাকে বলা হয় আই আর এটাকে বলা হয় আর। স্নেলের সূত্র বলছে এটা এই মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, এই মাধ্যমের μ2। স্নেলের সূত্র বলেছে μ1 সাইন আই ইকুয়ালস টু μ2 সাইন আর। এখানেও দেখো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের কোশ্চেনটা অনেক সময় আসে। দেখো এটা হচ্ছে আর, লাইট তো সোজাসুজি যাওয়ার কথা ছিল, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হচ্ছে এটা, তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন দেখো হবে আই মাইনাস আর। তাহলে লাইট লঘু থেকে ঘনতে গেলে তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হবে আই মাইনাস আর, আর লাইট যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হবে সেই ক্ষেত্রে হবে আর মাইনাস আই। তাহলে এটা প্রতিসরণের ক্ষেত্রে। প্রতিসরণের কিছু ফেনোমেনা যেটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে টুইঙ্কলিং অফ স্টার, তারারা যে টিম টিম করে, সেটা হচ্ছে প্রতিসরণের জন্য। সূর্য ডোবার কিছুক্ষণ পর সূর্যকে দেখা যায়, আবার সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ আগেও সূর্যকে দেখা যায়, এটাও হচ্ছে প্রতিসরণের ফলেই হয়। ঠিক আছে, তারপর আরও কিছু ফেনোমেনা যেটা লাইটের রেসপেক্টে পরীক্ষাতে আসে। দেখো ময়ূরের যে পাখনার যে কালার, সেটা কিসের জন্য হয়? ইন্টারফিয়ারেন্সের জন্য। ওয়াটার বাবেল বা অয়েল ফিল্মের যে কালারগুলো, সেগুলো সবই হচ্ছে ইন্টারফিয়ারেন্সের জন্য। কম্প্যাক্ট ডিস্ক ডিভিডি, তাহলে এদের যে কালার, এগুলো কিসের জন্য হয়? ডিফ্র্যাকশানের জন্য হয়। ঠিক আছে, তারপরে লাইট 7টা কালারে ভেঙে যায়, সেটা হচ্ছে ডিসপারশনের জন্য। ঠিক আছে, ডায়মন্ডের ব্রাইটনেস, এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য। তারপরে মরিচিকা, এটাও হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য। আর একটা জিনিস পরীক্ষাতে আসে, অপটিক্যাল ফাইবার কিসের উপর বেস করে তৈরি? অপটিক্যাল ফাইবারও বেস হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উপর। তাহলে অপটিক্যাল ফাইবারের দুটো জিনিস থাকে, অপটিক্যাল ফাইবারের এরকম দুটো কোঅ্যাক্সিয়াল কেবল থাকে, এই ভিতরেরটাকে বলা হয় কোর আর বাইরেরটাকে বলা হয় ক্ল্যাডিং। ঠিক আছে, ভিতরের কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি এবং ক্ল্যাডিংয়ের কম। এবং অপটিক্যাল ফাইবারটা যিনি আবিষ্কার করেন তেনার নাম হচ্ছে নরেন্দ্র সিং খ্যাপানি। এটাও মাথায় রেখো, কারণ এটা ফ্যাক্ট বেস কোশ্চেন অনেক সময় পরীক্ষাতে চলে আসে। ক্লিয়ার? তাহলে দেখো একটা কোশ্চেন থেকে অনেক ডিসকাশন তোমাদের করে দিলাম, তাহলে তোমরা এগুলো সবই একটু খাতায় নোট করো। চলো নেক্সট কোশ্চেনে যাই, এবং লাস্ট কোশ্চেন। দেখো সোনার টেকনিক ইজ ইউজড। সোনার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনার কী করে? সাউন্ড ওয়েভকে ইউজ করে সমুদ্রের তলদেশের কোনো একটা পার্টিকেল বা কোনো একটা অবজেক্টের গতিবিধিকে নজরদারি করে, তার যে ভেলোসিটি মেজারমেন্ট করতে পারে, তার বা ডিরেকশান মেজারমেন্ট করতে পারে, তাহলে সেটা করতে পারে সোনার। তাহলে সোনারের ফুল ফর্ম কি? সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে কী কাজ করে? ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য সি, এটা ঠিক। লোকেট, হ্যাঁ এটাও ঠিক। আন্ডার ওয়াটার ভিতরে কিছু আছে কিনা, লোকেট আইসবার্গ, এটাও ঠিক। তার মানে এটা হয়ে গেল অল অফ দিস। ঠিক আছে, দেখো এখান থেকে আরেকটা জিনিস, সোনারের সঙ্গে লেজার বলে একটা জিনিস রয়েছে। লেজার কিন্তু একটা অ্যাক্রোনিম। ঠিক আছে, এই লেজারের ফুল ফর্ম হচ্ছে, এটা লিখে নাও, লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এই লেজার লাইট কিন্তু একটা মনোক্রোমাটিক লাইট, এবং লেজার লাইট দিয়ে অনেক সময় অনেক দূরের ডিস্টেন্স মেজার করা হয়। কারণ কি? লেজার লাইট হচ্ছে হাইলি প্যারালাল। তাহলে হাইলি প্যারালালিজম এই প্রপার্টির জন্য লেজার লাইট দিয়ে অনেক দূরের ডিস্টেন্স আমরা মেজার করতে পারি। আবার লেজার লাইট হচ্ছে শার্পলি ফোকাস, কোনো এক জায়গায় খুব শার্পলি ফোকাস করতে পারে, সেই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে মেডিকেল সার্জারিতে আমরা অনেক সময় লেজার লাইটকে ইউজ করি। ঠিক আছে, এই লেজার লাইটের ডিসকভার হিলিয়াম নিয়ন লেজার বলে একটা লেজার রয়েছে, হিলিয়াম নিয়ন লেজার। এটাকে ডিসকভার করে, যার জন্য নোবেল পুরস্কার পায়, সেটা হচ্ছে আলী জোভান এই লেজারটা কিন্তু আবিষ্কার করেন। তাহলে আমরা ফাইনালি কমপ্লিট করলাম সুপার 100 কোশ্চেন্স। এনটিপিসিকে সামনে রেখে আমরা একটা 100টা কোশ্চেনের একটা সিরিজ শুরু করেছিলাম, যেটা 4টে সেটে কমপ্লিট হলো, সেট 1, সেট 2, সেট 3 এবং সেট 4। 4টে সেশানে আমরা টোটাল 100টা কোশ্চেন্স কমপ্লিট করলাম। এখানে শুধুমাত্র আমরা 100টা কোশ্চেন্স কমপ্লিট করিনি,
রেলওয়ে ফিজিক্সের যে টপিক থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোলে সেই টপিকের ইন ডিটেলস আমরা আলোচনা করেছি। এখানে তোমরা 100টা শুধুমাত্র কোশ্চেন্স না, তার রেসপেক্টে আরও অনেক কোশ্চেন্স তোমরা জানতে পেরেছো। যারা ভিডিওগুলো দেখোনি, এই 4 নম্বর ভিডিওটা দেখছো, তারা প্রথমে 3টে ভিডিও অবশ্যই দেখে নাও, তোমাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটা কমপ্লিট হলো আজকে। যদি তোমাদের এরকম ভিডিও আরও প্রয়োজন হয় তাহলে আমরা আছি তোমাদের সঙ্গে। তোমরাও আমাদের পাশে থাকো, রাইস স্মার্ট বাংলাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সমস্ত ভিডিও যেগুলো এখানে ছাড়া হচ্ছে সেগুলো তোমরা দেখতে থাকো। তোমাদের আপকামিং পরীক্ষাতে এগুলো তোমাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।